একটা জাতি কতটা উন্নতি সাধন করছে সেটা শুধু সে দেশের ইমারত তৈরিতে নয়, বরং নির্ভর করে সামগ্রিক মানব উন্নয়নের উপরে। এটা নির্ভর করে আমাদের শিক্ষার মানের উপরে, জনগণের জীবনযাত্রার মান, নাগরিক সুবিধা আর পারচেজিং পাওয়ারের উপরে। কারণ ইমারত বা স্থাপনা উন্নয়নের মাধ্যমে আরও সম্পদশালী হয় একটি বিশেষ শ্রেণী, অথচ সামগ্রিক শিক্ষার মান বৃদ্ধি পেলে উপকৃত হতো পুরো জাতি। ডোন্ট গেট মি রং, ইমারত বা স্থাপনার অবশ্যই দরকার আছে। যেমন মেট্রো রেল হওয়া ঢাকাবাসীর জন্য একটি আশীর্বাদ, তবে অপরচুনিটি কস্ট কি তা নিয়েই আজ আলোচনা করব। কোভিড-19-এর ফলে শিক্ষা খাতের যেই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তা থেকে পরিত্রাণের জন্য দরকার ছিল বিশেষ ব্যবস্থার। কিন্তু দুঃখের বিষয় যে 2024-25-এর বাজেটে চিকিৎসা আর শিক্ষার মতন মৌলিক চাহিদার দুইটি সেক্টর চির অবহেলিতই থেকে যাচ্ছে আমাদের এই সোনার দেশে। বিশ্বব্যাংকের তথ্য মতে জিডিপি অনুযায়ী শিক্ষা খাতে পৃথিবীর সবচেয়ে কম বাজেট রাখা 10টি দেশের মাঝে বাংলাদেশ একটি। সেখানে আফ্রিকার অতি দরিদ্র কিছু দেশই শুধু সঙ্গ দিচ্ছে আমাদের। খালি চোখে দেখলে মনে হবে শিক্ষা খাতের বাজেট তো 1 ট্রিলিয়ন টাকা। তবে এখানে আছে একটি শুভঙ্করের ফাঁকি। এই অর্থ থেকেই সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থেকে নিয়ে শিক্ষকদের বেতন বাবদ সকল খরচ অন্তর্ভুক্ত। যদিও শিক্ষকদের বেতনের ক্ষেত্রে এশিয়ার সর্বনিম্ন তালিকায় অন্যতম হচ্ছে বাংলাদেশ। তবে আমরা যখন শিক্ষা খাতের বাজেটের কথা বলি তখন স্বাভাবিকভাবে ধরে নেই যে এই অর্থ ব্যয় হওয়ার কথা সত্যিকার মানব উন্নয়নে, অর্থাৎ শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা সরঞ্জাম, নতুন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা রিসার্চের ফ্যাসিলিটি নির্মাণে। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা বিশাল অর্থ ব্যয়ে বিদেশি ইঞ্জিনিয়ার এনে পদ্মা সেতু প্রকল্প করাতে দেখি, কিন্তু দেশি ইঞ্জিনিয়ারদের তৈরি বা দক্ষতা বৃদ্ধির কোনো উদ্যোগ কখনো চোখে পড়ে না। একই অবস্থা আমাদের স্বাস্থ্য আর চিকিৎসা খাতেও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO জানিয়েছে যে বাংলাদেশে এই খাতে ন্যূনতম সেবা প্রদানে যেখানে প্রয়োজন গড়ে $88, সেখানে আমরা একদম বেসিক স্বাস্থ্যসেবা পেতে এক একজন খরচ করছি মাত্র $58। আর সেটাও মূলত জনগণ নিজ পকেট থেকেই খরচ করছে, যেহেতু বিনামূল্যে সরকারি চিকিৎসা সেবা এখনও অপ্রতুল। মানুষ বাধ্য হয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে খরচ করছে চিকিৎসার জন্য, যাচ্ছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ আরও বেশ কিছু দেশে। গত 5 বছরের বাজেট অ্যানালাইসিস করলে দেখা যায় যে শিক্ষা খাতে বাজেট রাখা হয় 12% আর স্বাস্থ্য খাতে থাকে মাত্র 5%, যা জিডিপির হিসেবে মাত্র 2 আর 1% মাত্র। অপরদিকে সরকার সড়ক, এলজিডি বা পাওয়ার সেক্টরে বাজেট রেখেছে 40%। কারণটা পরিষ্কার, এই উন্নয়ন খুব সহজে চোখে দেখানো যায়। দেশে দক্ষ জনশক্তি তৈরিতে ব্যর্থ হয়ে আমাদের ভারত, শ্রীলঙ্কার মতো দেশ থেকে আনতে হচ্ছে দক্ষ জনশক্তি। এতে করে দেশে ক্রমশই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। আমাদের দেশ থেকে $6 বিলিয়ন নিয়ে যাচ্ছে বিদেশি নাগরিকরা, যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের দেশে আনা টাকার 4 ভাগের 1 ভাগ। একটি দেশের শিক্ষা খাতে কম করেও 20% বাজেট বরাদ্দ করা আবশ্যক। তবে এই বছরও 58টি প্রজেক্টের 55টি হলো স্কুল কলেজের দালান নির্মাণ অথবা সৌন্দর্য বর্ধনের জন্য। সেখানে শিক্ষকদের ট্রেনিংয়ের মতন গুরুত্বপূর্ণ বিষয় একেবারেই অনুপস্থিত। গবেষণা বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আর নাই বা বললাম। জনগণ খুব ভালো মতোই বুঝতে পারছে যে গত বছরগুলোর মতোই এবারও লোক দেখানো একটি বাজেট হতে চলেছে। উন্নতির সিঁড়িতে চড়তে চড়তে 2024 সালে আবারও বাংলাদেশ পৌঁছে যাচ্ছে অনুন্নয়নের তলানিতে। 2023 সালের বাজেট নিয়েছিল তুমুল মাতামাতি। সেটি ছিল দেশের 52তম বাজেট, আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বাজেট হিসাবে ছিল এটি 24তম বাজেট। 2023-24 অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটের আকার এর আগের অর্থবছরের চেয়ে 12.34% বড় হলেও বছর শেষে তা সাধারণ মানুষের ভাগ্যকে মোটেও পাল্টাতে পারেনি। কারণ হিসেবে এই তালিকায় অনেক কিছুই ফেলা যায়, তবে এই ক্ষেত্রে 2,61,785 কোটি টাকা ঘাটতি বাজেটের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পায়। অন্যদিকে 23-24-এর এই বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল রাজস্ব আয়। রাজস্ব আয়ের যেই বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা আদায় করতে গিয়ে সরকারকে পড়তে হয় কঠিন সমীকরণে। ধনী ব্যবসায়ী শ্রেণী বিষয়টিকে খুব একটা মানতে চায়নি। উপরন্তু নিরুপায় মধ্যবিত্তের ব্যবসায় লালবাতি জ্বালিয়ে প্রচুর পরিমাণ কর আদায় করেছে সরকার। অর্থাৎ সেই বছর রাজস্ব হিসাবে 5 লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও দিন শেষে সেই লক্ষ্যমাত্রার ছিটে ফোঁটাও ছুঁতে পারেনি বাংলাদেশ সরকার। যদিও এই কথা সত্য যে সাধারণভাবে কোনো অর্থ বছরেই পুরো বাজেট বাস্তবায়ন করা সম্ভব হয় না, এমনকি সংশোধিত বাজেটও পুরোপুরি বাস্তবায়ন করতে পারে না মন্ত্রণালয়গুলো।
এই বাজেট আবার দেশে তৈরি করছে রপ্তানির নতুন সমস্যা। রেমিটেন্সে হুন্ডিওয়ালাদের থাবা, রাজস্ব সংকট, খরচ বৃদ্ধি সহ নানান জটিলতা। আর এসব সমস্যায় বাংলাদেশের অর্থনীতি হয়ে উঠেছে দিশাহীন। এমন অবস্থায় সবারই নজর ছিল 24-25 অর্থবছরের বাজেটের দিকে। কত লেখা, কত মন্তব্য, কত পরামর্শ, কত টকশো, কত সুপারিশ। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন তাদের কথা, এদিকে সরকার মোটেও ভ্রুক্ষেপ করেননি। বাজেট করেছেন তাদের নিজেদের মতো করে। জানা যায় আগামী 2024-25 অর্থবছরের জন্য 8 লাখ কোটি টাকার বাজেটের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামগ্রিকভাবে বলা যায় এবারের বাজেটে থাকছে মোবাইলের খরচ নিয়ে বিশাল পরিবর্তন। দুনিয়াব্যাপী মোবাইলের কথা বলার খরচ কমলেও বাংলাদেশে তা দিনকে দিন বাড়ছে। সেই সাথে বাড়ছে ইন্টারনেট ডেটার দাম। এছাড়াও সরকার জানিয়েছে যে কর ব্যবস্থাতে আসছে বিশাল পরিবর্তন। ধনীদের উপরে 5% কর বাড়িয়ে 25 থেকে 30% করবার কথা রয়েছে। আদতে সরকার তার কতটুকু উঠাতে পারবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। রাজস্ব আদায়ের ইতিহাস ঘাটলে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না। যারা ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে তারা হয়তো ফাঁকি দিয়েই যাবে। এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে একটি বড় চ্যালেঞ্জ, কারণ বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, যাতায়াত খরচ সহ সব কিছু বেড়েছে। তার সাথে তাল রেখে বেতন কিন্তু বাড়েনি। বলা হচ্ছে যে এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকছে। কী সেই ব্যবস্থা তা সময়ই বলে দেবে। এছাড়াও রয়েছে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রান্তিক মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারেও আরও কিছু পদক্ষেপ। প্রথম আলোর একটি রিপোর্ট জানিয়েছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপই কাজ করেনি। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ক্রমাগত কমছে। প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি, প্রবাসী আয় সহ অর্থনীতির সূচকগুলো খুব একটা আশাব্যঞ্জক অবস্থায় নেই। তাই নতুন বাজেটে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার দিকেই দিক নির্দেশনা বা কার্যকর ব্যবস্থা থাকতে হবে। আমি মাননীয় স্পিকার, আমি বিলটি উত্থাপন করতে চাই। আমি এই মুহূর্তে বিলটিকে এখানে দরকার সদিচ্ছার। আমরা আশাবাদী হতে না পারলেও আমাদের নিজেদের বুঝতে হবে বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো। আমাদের বিমুখতার সুযোগেই একটি শ্রেণী আড়ালে নিজেদের ফায়দা হাসিল করে চলেছে। যদি আজ 18 কোটি মানুষ বুঝতো যে তাদের অর্থনৈতিক ভাগ্য বন্দী হয়ে আছে অর্থমন্ত্রীর ব্রিফকেসের ভিতরে, তাহলে তারা হয়তো একটু বেশি আগ্রহ নিয়ে নিজেদের চাহিদাগুলো তুলে ধরতে পারত। আমরা অটো পাইলটে নিজেদের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছি বলেই আজ হয়তো বাজেট আসে, বাজেট যায়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।